হিম হরা। আজ আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, পুরো আকাশটাই মেঘে ঢেকে রেখেছে। সেই থেকে একঘেয়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। বড্ড ম্যাজম্যাজে আর গুমোট চারপাশ। আসানসোল শহর ছেড়ে ৬-৬.৫ কিলোমিটার দূরে ডামরা কলিয়ারি চত্বরে তখন ধীরে ধীরে নাইট শিফটের শ্রমিকরা ভিড় জমাচ্ছে। ২-৪ জন নাইট গার্ড ল্যাম্পপোস্টের আলোর নিচে বসে আড্ডা দিতে দিতে তাস পেটাচ্ছে। এইদিকে হাজরি খাতায় সই করে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলেছে মাঝবয়সী সঞ্জয় ঘোষ। আজও নাইট শিফট, এমনিতেই বেশি দেরি হয়ে গেছে, তাই কোনো দিকে চোখ কান না দিয়ে সোজা হেঁটে চলেছে। শুধু মাঝে মাঝে কয়েকবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছে। ঘড়িতে তখন রাত 12:35। ওর গায়ে কালি মাখা নোংরা হাফ শার্ট, সঙ্গে হাফ প্যান্ট, পায়ে সেফটি বুট আর মাথায় হেলমেট, যা থেকে হলুদ আলো ঠিকরে বেরোচ্ছে। কিছুটা এগিয়ে সঞ্জয় কালো কালি মাখা কতগুলো যন্ত্রের সামনে এসে দাঁড়ালো। এখান থেকে ডুলি নামে। যন্ত্রটা অনেকটা লিফটের মতো, মানুষকে নিয়ে সোজা নিচে নেমে যায়, আবার কাজ শেষ হলে ওপরে তুলে দেয়। এখন এই যন্ত্রটা সঞ্জয়কে নিয়ে মানুষের ব্যস্ত পৃথিবী ছেড়ে মাটির নিচে ৬৬০ ফিট গভীরে নেমে যাবে। সঞ্জয় ডুলিতে চাপতেই সজোরে আওয়াজ করে ডুলি নামতে শুরু করে। ও নিচে নামতে নামতে দেখতে পায় ওপরের আলো ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, ঘন অন্ধকার হয়ে আসছে চারিদিক। ভরসা একমাত্র ক্যাপ ল্যাম্প। কয়েক মিনিট পরে খাদের তলদেশে এসে ডুলি থামল। এ যেন নিঃশব্দ গহ্বরের দোরগড়া। ডুলি থেকে নেমে সঞ্জয় একটা শান্তির নিঃশ্বাস নিল, কারণ ২ দিন আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যে প্রায় ১.৫ ঘন্টা খনির মাঝে ডুলি আটকে ছিল, সে খবর সঞ্জয় জানে। সেই সঙ্গে ঝুলেছিল ১৪ জন শ্রমিক। খাদের তলদেশে নেমে সঞ্জয় ধীরে ধীরে এগোতে থাকল। ৭ দিন আগেই ও ট্রান্সফার হয়ে এসেছে এখানে। খাদের নিচে সব রাস্তা এখনো ঠিক চিনে উঠতে পারেনি। তার মধ্যে খাদের দম চাপা গুমোট গন্ধ, যদিও এই গন্ধেও এখন অভ্যস্ত। তবু আজ কেমন জানি অস্বস্তি হচ্ছে। এমনিতেই আজ আবারও একা, তাই শর্টকাট নেওয়াটাই ঠিক মনে করল। সেই মতো হলেজ রোড ধরে এগোতে থাকলো। এই হলেজ রোড দিয়েই কয়লা বোঝাই গাড়ি যাওয়া আসা করে। এখন যদিও গাড়ি আসবে না, তবে হেঁটে যাওয়ার জন্য রাস্তাটা খুব একটা সুবিধার নয়। কিন্তু এর বেশি দেরি হলে সঞ্জয়কে মাইনিং বাবুর কাছে নির্ঘাত গাল খেতে হবে। সঞ্জয় মাথার ক্যাপ ল্যাম্পটা খুলে হাতে ধরল। আলোটা কখনো পায়ের কাছে ফেলছে, আবার কখনো একটু দূরের দিকে তাক করে সামনেটা দেখে নিচ্ছে। কিছুটা এগোতেই ও একবার পিছন দিকে তাকালো। মনে হচ্ছে কেউ যেন ওর পিছন পিছন আসছে। আলোতে যতদূর দেখা গেল পুরোটাই অন্ধকার, নিচে গাড়ির লাইন পাতা। মনের ভুল ভেবে সঞ্জয় আবার এগোতে থাকল। কিছুটা যেতে এবার মনে হলো কেউ যেন সামনে দিয়ে পেরিয়ে গেল। না, এটা তো মনের ভুল হতে পারে না। ও পরিষ্কার পায়ের শব্দ শুনতে পেল। মনে হলো যেন লোকটার হাতে ক্যাপ ল্যাম্প চলছিল।
আলোটাও কি ও ভুল দেখবে? গলা ঝেড়ে সঞ্জয় চিৎকার করল, কে 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 ওখানে? কে? ওর নিজের প্রশ্নের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পেল না। মিনিট খানেক এগোতেই দেখল একজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে জোরে পা চালিয়ে এগিয়ে গেল ওর দিকে। সঞ্জয় কিছু বলার আগেই লোকটা বলল, কি ভাই, এদিকে কত নম্বর সেকশনে কাজ আছে তোমার? সঞ্জয় ঢোক গিলে বলল, 20 নম্বর। আপনার? লোকটা হেসে জবাব দিল, আমার 12। চলো একসঙ্গেই যাওয়া যাক তাহলে, দুজনের রাস্তা তো একটাই। চলো চলো। লোকটার কথা শুনে ধরে প্রাণ ফিরে পেল সঞ্জয়। সত্যি বলতে এই অচেনা খাদানে একা একা যেতে একটু ভয়ই করছিল ওর। দুজনে এগিয়ে চলেছে, এমন সময় ওই লোকটা গম্ভীর গলায় প্রশ্ন করল, এই কুলিয়ারিতে তুমি নতুন নাকি? সঞ্জয় মনে মনে একটু অবাক হলো। এই লোকটা কিভাবে জানল আমি এখানে নতুন? হ্যাঁ, মানে ওই 7 দিন হলো আর কি জয়েন করেছি। আগে বাংকোলা কলিয়ারিতে ছিলাম। কিন্তু আপনি কিভাবে জানলেন? সামনের লোকটা বলল, এসব জানতে হয় না, এমনি আন্দাজ করলেই বোঝা যায়। কলেজ রোড ধরেছ? হ্যাঁ, জানো না খাদের এই রাস্তাটা খুব একটা সুবিধের নয়। গাড়ি এসে পিষে দিলে তখন কি করবে? সঞ্জয় সহজ গলায় উত্তর দিল, এখন তো গাড়ি আসবে না। উল্টো দিকের খ্যাসখ্যাসে গম্ভীর গলা আবার বলে উঠল, খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না, বুঝলে? এই বলে লোকটা পকেট থেকে খৈনির ডিব্বা বের করলো। হাতের তালুতে খৈনি পেটাতে পেটাতে বলল, চলবে নাকি একটু? হ্যাঁ। সঞ্জয় বিনয়ের সঙ্গে ঘাড় নাড়ল, লাগবে না। লোকটা খানিকটা জোর করে বলল, আরে বাবা, খৈনি না খেলে খাদের নিচে কাজ করবে কিভাবে? চারিদিকে এত অন্ধকার দেখেছ কোনোদিন? চাপা গন্ধটা সহ্য হচ্ছে? আরে বাবা, খাদের মজদুর খৈনি খাবে না আর মর্গের দারোয়ান নেশা করবে না, এও কি সম্ভব? নাও নাও নাও, এরো নাও। সঞ্জয় এক চিমটে খৈনি তুলে নিল তার হাত থেকে। ওর নিচের ঠোঁটটা উল্টে হলদে দাঁত আর ঝুলে থাকা ঠোঁটের মাঝে সেটা গুঁজে দিল। খৈনির তেতো গন্ধে খাদের গুমোট গন্ধটা খানিক চাপা পড়ে গেল। সামনের লোকটা কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু এবার থামতে বাধ্য হলো। কিছুটা এগোতেই একটা ভারী চাপা গলা শোনা যাচ্ছে। শব্দটা প্রথমে খুব অল্প কানে আসছিল, কিন্তু ওরা যত এগোচ্ছে শব্দটা যেন তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। খবরদার, খবরদার, খবরদার। সঞ্জয় খাদের পাশে থাকা ম্যান হোলে ঢুকে দাঁড়ালো, অথচ ওই লোকটা লাইনের ওপরেই দাঁড়িয়ে রইল। জায়গাটা বড্ড সরু, দুজন পাশাপাশি দাঁড়ানো কষ্টের। তবু সঞ্জয় একটু অবাক হয়েই জিজ্ঞেস করলো, আরে ওরা খবরদার খবরদার বলে চেঁচাচ্ছে, সামনে কোথাও ব্লাস্টিং হবে বোধহয়। আপনি ম্যান হলে ঢুকে দাঁড়ান, উপরের চাল খসে পড়তে পারে তো। আরে দাদা, আপনি একটু যখন খুশি ওপরে চাল খুলে পড়তে পারে, আপনি একটু পাশে সরে দাঁড়ান ম্যান হোলের দিকে। উল্টো দিকের লোকটা হো হো করে হেসে উঠল, তারপর বলল,
আরে বাবা, চাল খসে পড়লে ম্যান হোলের লোকটাও কি বেঁচে থাকবে? পোকার মতো কথা বলছে বড়। মাইনিং সর্দারকে খাদের নিয়ম শিখিও না ভায়া। তোমার 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 ডেজিগনেশন কি? হ্যাঁ, লোকটা একই মাইনিং বাবু। তার ওপর যা ভয় দেখাচ্ছে, সঞ্জয়ের গলা শুকিয়ে গেছে। ও বলল, আমি আমি প্রেম মজদুর মাইনিং বাবু। আমি আজ 20 নম্বর সেকশনে ব্লাস্টিং হবে, তাই ওই কথা বলতে বলতে ওরা কিছুটা এগোতেই আবার সেই খবরদার খবরদার চিৎকার কানে এলো। ওরা আবার দাঁড়ালো। সঞ্জয় এবার কিছুটা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, ওরা এতবার ওয়ার্নিং দিচ্ছে অথচ ব্লাস্টিং করছে না কেন মাইনিং বাবু? হয়তো ব্লাস্টিং করে ফেলেছে। এবার সঞ্জয়ের গলায় সংশয় দেখা গেল। তাহলে তো কিছুটা হলেও ধুলো উড়ে আসবে। আওয়াজটা তো কাছাকাছি কোথাও থেকে আসছে মনে হচ্ছে মাইনিং বাবু। আওয়াজটা হতেই পারে যে 2-3টে স্প্রে মজদুর আছে। হতেই পারে তো ওরা আগে থেকে খাদের দেওয়াল ভিজিয়ে রেখেছিল। তুমি আমি এত দূর থেকে কি করে বুঝবো? হ্যাঁ, কি করে বুঝবো? এই বলে লোকটা বাঁদিকে বাঁক নিল। বাঁদিকের এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই সেকশন 12। সঞ্জয়ের মনে হচ্ছে ওই চিৎকারটা যেন এদিক থেকেই আসছে। ও কিছু বলার আগেই লোকটা ওর বাঁ কাঁধে হাত রেখে বলল, পারলে পরের বার থেকে এই ভয়ঙ্কর রাস্তাটা এড়িয়ে যেও। সামনে পেছনে গুটগুটে অন্ধকার, গলা ফাটিয়ে চিৎকার করলেও কোনো মানুষের সাড়া পাবে না। আবারও বলছি, খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না। মনে রাখবে আমার কথা। এই বলে সঞ্জয়ের বাঁ পকেটে খৈনির ডিব্বাটা ভরে দিয়ে বলল, এ নাও, রেখে দাও, পরে কাজে লাগবে। সঞ্জয় ওর কথা শুনে ঘাড় নাড়ল। ওখান থেকে বাকি পথটা ওকে একাই যেতে হবে। মাথাটা বেশ খানিকক্ষণ ধরেই কেমন ঝিমঝিম করছে। বোধহয় খৈনিটা খাওয়ার পর থেকেই। দুপা এগিয়ে সঞ্জয় পেছনে ফিরে তাকিয়ে একটু চেঁচিয়ে বলল, মাইনিং বাবু, তাহলে আমি এগোলাম। হ্যাঁ, আমি এগোলাম। কিন্তু মাইনিং বাবু যেন এতক্ষণে অনেকটা পথ এগিয়ে গেছে। সঞ্জয় যদিও এসব নিয়ে মাথা ঘামালো না, পা চালিয়ে নিজের কাজের জায়গায় এসে পৌঁছল। যথারীতি দেরি করেছে বলে গালও খেল। 8 ঘন্টার শিফটের কাজ শেষ করে 4-5 জন মিলে ওরা যখন ফেরার পথ ধরছে, তখন সঞ্জয় একজনকে ডেকে বলল, এই ট্রাভেলিং রোডটা দিয়ে চল না, কলেজ রোডে গাড়ি চলবে তো। সামনে থেকে বিরক্তি মেশানো একটা গলা এলো। দূর, এত রাস্তা ঘুরে ঘুরে যাওয়ার ক্ষমতা নেই। এখন বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। উপরে উঠে একটা বিড়ি ধরাবো, যা। এখানে বিড়ি ধরাতে পারি না বলে অস্বস্তি হচ্ছে। যা, উপরে উঠে একটা বিড়ি ধরাবো, যা। সঞ্জয়কে অগত্যা ওই একই রাস্তা দিয়ে ফিরতে হচ্ছে। ওরা সামনে 2 জন আর পেছনে 2 জন গল্প করতে করতে এগোচ্ছে। কিছুটা এগিয়ে 12 নম্বর সেকশনের কাছে আসতেই কেমন কনকনে ঠান্ডা হাওয়া ওদের গায়ে লাগলো। শিউরে উঠল শরীর। সঞ্জয় ওই রাস্তাটার দিকে তাকাতে তাকাতে এগোচ্ছে। যদি আবার দেখা হয়ে যায় ওই লোকটার সঙ্গে। এমন সময় পিছন থেকে চাপা ভয়ার্ত গলায় একজন চিৎকার করে উঠল, সামনে সামনে দেখো, চাল থেকে বালি খসে পড়ছে, সামনে দেখো। সঞ্জয় ওপরের দিকে তাকাতেই দেখল বিশাল এক পাথরের চাই ওর দিকে ধেয়ে আসছে। ওই সরু খাদের গলিতে পালানোর কোনো উপায় নেই। ওদের পাগুলো
যেন কেউ আটকে রেখেছে, চাইলেও ওরা নড়তে পারছে না। চারজনের জীবন নিংড়ানো আর্তনাদ ফেটে বেরিয়ে এলো। সঞ্জয় তখন ঝাপসা চোখে দেখছে দূরে দাঁড়িয়ে মাইনিং বাবু খৈনি পেটাতে পেটাতে বলছে, খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না, বলে আসে না। খাদের তলায় কয়লা বোঝায় গাড়ি আর মৃত্যু কখনো বলে আসে না। ঘণ্টাখানেকের মধ্যে সেখানে রেস্কিউ টিম এসে পৌঁছায়। কালো কয়লার চাঁয়ের নিচে থেতলে গেছে প্রত্যেকে। ওখান থেকে তারা একে একে টেনে বের করল ওদের রক্তাক্ত লাশ। কিন্তু তারা চমকে উঠল, সঞ্জয় ঘোষের দেহ তখনও অক্ষত। গোটা শরীরে একটাও আঁচড়ের দাগ নেই, শুধু বাঁ কাঁধ থেকে শরীরটা নীল হয়ে গেছে, যেন কেউ ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে। পাশের ক্যাপল্যাম্পটা তখনও দীপ দীপ করে জ্বলছে। ওই ক্ষীণ আলোতে মাঝে মাঝে চকচক করে উঠছে একটা খৈনির ডিব্বা, যেখান থেকে ধ্বনিত হচ্ছে, এই ভয়ঙ্কর রাস্তা এড়িয়ে যেও, এই ভয়ঙ্কর রাস্তা এড়িয়ে যেও, এই ভয়ঙ্কর রাস্তা এড়িয়ে যেও। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।